Hello dear students, welcome to Learning Start YouTube channel. I am Siddiq sir. আমার চ্যানেলে ডব্লিউবি প্রাইমারি টেট এবং সিটেটের টপিক ওয়াইজ ভিডিও দেওয়া হচ্ছে। আজকে সিডিপি থেকে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব অর্থাৎ টু ফ্যাক্টর থিওরি এইটাকে ক্লিয়ার করব। এটা আপনাদের সিলেবাসের 7 নম্বর টপিক। আপনাদের কাছে প্রথমেই অনুরোধ রাখবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, তা না হলে কনসেপ্টকে ক্লিয়ার করতে পারবেন না। আজকের ক্লাস থেকে আমরা যেগুলো শিখতে পারবো সেইগুলো হলো 1 নম্বর, স্পিয়ারম্যান কে ছিলেন। স্পিয়ারম্যান কে ছিলেন এটা তো আমরা জানবই, তাছাড়া তার থিওরির কি নাম ছিল। আমরা প্রথমেই বললাম যে তার থিওরির নাম ছিল দ্বি উপাদান তত্ত্ব বা টু ফ্যাক্টর থিওরি, এটা তো ক্লিয়ার। কিন্তু তার থিওরির আর একটা নাম ছিল বা অপর নাম, এই থিওরির অপর নাম কী ছিল সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তাছাড়া স্পিয়ারম্যান বললেন যে মানুষের মানসিক ক্ষমতা কয়েকটা ফ্যাক্টর নিয়ে, কয়েকটা উপাদান নিয়ে তৈরি, সেইগুলো আমরা জানবো। তাছাড়া এই ফ্যাক্টর থিওরি, ফ্যাক্টর অ্যানালিসিস থিওরি বা দ্বি উপাদান তত্ত্ব টু ফ্যাক্টর থিওরি, এই থিওরিটা তার একটা পত্রিকায় তিনি প্রকাশ করেছিলেন। সেই পত্রিকাটার বিশেষ নাম ছিল, সেটাকে আমরা জানবো। এবং সেই পত্রিকায় একটা শিরোনামে প্রকাশ হয়েছিল, সেই শিরোনামটাও আপনাদেরকে জানতে হবে, এইগুলো থেকে পরীক্ষায় থাকে। তাছাড়া তিনি একটি বিখ্যাত বই লিখেছিলেন এই থিওরির উপরে। তার বিখ্যাত বইটার নাম তো অবশ্যই জানতে হবে, কারণ খুবই ইম্পর্টেন্ট তার এই বইটার নাম, এইগুলো থেকে পরীক্ষায় থাকে। তাছাড়া তার থিওরিটা কোন শাস্ত্রের উপরে, কোন সাবজেক্টের উপরে, কিসের উপর স্টাডি করে তৈরি করা হয়েছিল, এটাকে আমাদেরকে অবশ্যই জানতে হবে। তাছাড়া তিনি নতুন একটা ধারণা দিয়েছিলেন সহগতি বা কোরিলেশন, এইগুলো কি, এগুলোকে নিয়ে আমরা ডিটেলসে জানবো। তাছাড়া তিনি আরেকটা হাইলি ইম্পর্ট্যান্ট টার্ম ব্যবহার করেছিলেন, টেট্রাড ইকুয়েশন। এই টেট্রাড ইকুয়েশন কি, এই ভিডিওর মাধ্যমে আমরা সবটাই ক্লিয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলেই হবে। 1 নম্বর, তো এইগুলো সবই ইন্টেলিজেন্স থিওরি। এই ইন্টেলিজেন্সের উপরে কি কি থিওরি আপনাদের পড়তে হবে, 7 নম্বর টপিকটা আপনারা যদি খুলে দেখেন তাহলেই বুঝতে পারবেন। তাছাড়া আরও ইন্টেলিজেন্সের উপরে যে সমস্ত থিওরি রয়েছে সেইগুলো আমি এখানে আপনাদেরকে তুলে ধরেছি, এগুলো এক ঝলক দেখে নেন। এগুলো দেখলে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া সিডিপিতে কত রকমের থিওরি থাকে সেইগুলোর উপরে আমি একটা মাত্র ভিডিও দিয়েছি আপনাদেরকে, সেই ভিডিওটা আপনারা দেখবেন, খাতায় নোট করে নেবেন, তাহলে আপনাদের কাছে সব থিওরিগুলো এক জায়গায় নথিভুক্ত থাকবে। ওকে, তো আমি ইন্টেলিজেন্সের উপরে যে থিওরিগুলো আপনাদের রয়েছে সেইগুলো হলো, প্রথমেই হবে ইউনিফ্যাক্টর থিওরি বা ওয়ান ফ্যাক্টর থিওরি বা মোনোফ্যাক্টর থিওরি। এই থিওরি অনুযায়ী কি বলা হয়েছিল এগুলো তো জানতাম। এই থিওরির প্রতিষ্ঠাতা হলেন আলফ্রেড বিনে। এইগুলো হলো। 2 নম্বরে আছে টু ফ্যাক্টর থিওরি অর্থাৎ দ্বি উপাদান তত্ত্ব। এই দ্বি উপাদান তত্ত্ব আপনাদের সিলেবাসে রয়েছে, এইটাকে নিয়ে আজকে ডিটেলসে ডিসকাস করব। এই থিওরিটার প্রবক্তা হলেন স্পিয়ারম্যান। তারপরে ট্রাইরার্চিক থিওরি, স্ট্যানবার্গ, এইটাও আপনাদের সিলেবাসে রয়েছে। এরপরে আমি এর উপরে ভিডিও দেব, প্রত্যেকটা পয়েন্টকে আমি ডিটেলসে ডিসকাস করে দেবো, এক্সপ্লেন করব। হ্যাঁ, এই থিওরি, ট্রাইরার্চিক থিওরির আরেকটা নাম ছিল ইনফরমেশন প্রসেসিং থিওরি। এইগুলো নিয়ে আরও একটা ভিডিও আমি দিয়েছি আপনাদেরকে, সেগুলো দেখার অনুরোধ থাকবে, চ্যানেলের প্লেলিস্ট থেকে সব কিছু দেখতে পাবেন। ওকে, তারপরে আমরা মাল্টি ফ্যাক্টর থিওরি বা মাল্টি ফ্যাক্টর থিওরি, এই থিওরিটা এল থর্নডাইকের, হ্যাঁ এইটা জানুন। তারপরে গ্রুপ ফ্যাক্টর থিওরি, এটা থার্স্টনের। মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, এটা হচ্ছে হাওয়ার্ড গার্ডনারের থিওরি। এইগুলো আপনাদের রয়েছে সিলেবাসে, এটা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেব। আপনারা ভিডিওতে যুক্ত থাকবেন, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, তাহলেই হবে। তারপরে এসওআই মডেল অফ ইন্টেলিজেন্স, এটা জেফি গিলফোর্ড, এই থিওরিটাকেও আপনাদেরকে পড়তে হবে। এর আরেকটা নাম ছিল ট্রাই ডাইমেনশনাল থিওরি। তারপরে স্যাম্পলিং থিওরি, থমসন। তারপরে হায়ারার্চি থিওরি অফ ইন্টেলিজেন্স, এটা বার্ট অ্যান্ড ভার্ননের। তারপরে ফ্লুইড অ্যান্ড ক্রিস্টাল থিওরি অফ ইন্টেলিজেন্স, যেটা ক্যাটেল দিয়েছিলেন।
তো এতগুলো থিওরির মধ্যে সবগুলোই আপনাদেরকে পড়তে হবে না, যে কটা পড়তে হবে সে কটা আপনাদের সিলেবাসে রয়েছে। আমি আরও একবার বলে দিচ্ছি, স্পিয়ারম্যানের থিওরি, থর্নডাইকের থিওরি, গিলফোর্ডের থিওরি, গার্ডনারের থিওরি এবং স্টার্নবার্গের থিওরি, এই 5টা থিওরি আপনাদেরকে পড়তে হবে। ওকে, তো আমরা প্রথমেই জানবো টু ফ্যাক্টর থিওরি অর্থাৎ দ্বি উপাদান তত্ত্ব। এই দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন চার্লস স্পিয়ারম্যান। তিনি কে ছিলেন? না, তিনি ছিলেন ব্রিটিশ মনোবিদ। এই ব্রিটিশ মনোবিদ চার্লস স্পিয়ারম্যান 1904 খ্রিস্টাব্দে, কত সালে? না, 1904 খ্রিস্টাব্দে বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব বা টু ফ্যাক্টর থিওরি এটাকে প্রবর্তন করলেন। এটা কি, এটাকে নিয়ে আমরা ডিটেলসে বলবো। তো এই থিওরির আরেকটা নাম ছিল যেটা হচ্ছে ইলেকট্রিক থিওরি। ইলেকট্রিক থিওরি, ইলেকট্রিক, ELECTRIC, ইলেকট্রিক থিওরি। ওকে, তো এই ইলেকট্রিক থিওরি ছিল তার তত্ত্বের আরেকটা নাম। তো এটাকে ভালো করে মনে রাখবেন, তাহলেই হবে। তার মতে, অর্থাৎ চার্লস স্পিয়ারম্যান বললেন যে মানুষের বৌদ্ধিক ক্ষমতা বা মানসিক ক্ষমতা দুটা উপাদান নিয়ে সমন্বয়ে গঠিত। দুটা উপাদানের, অর্থাৎ টু ফ্যাক্টর, দুটা উপাদান নিয়ে মানুষের বুদ্ধিটা তৈরি হয়েছে, মানসিক ক্ষমতাগুলো দুটা উপাদান নিয়ে তৈরি। তিনি অ্যানালিসিস করে বললেন যে একটা হচ্ছে জি ফ্যাক্টর থিওরি, যেটাকে বলা হচ্ছে জেনারেল ফ্যাক্টর বা সাধারণ মানসিক ক্ষমতা, এবং আরেকটা হচ্ছে এস ফ্যাক্টর বা স্পেসিফিক ফ্যাক্টর, এটা হচ্ছে বিশেষ মানসিক ক্ষমতা। কিছু কিছু কাজের ক্ষেত্রে জি ফ্যাক্টর এবং এস ফ্যাক্টর, প্রত্যেকটা কাজের পেছনে জি ফ্যাক্টর এবং এস ফ্যাক্টর রয়েছে। তিনি বললেন মানুষ যে কাজ করে, হ্যাঁ, আমরা যে কাজ করি, যে কোনো কিছু, আমরা যে পড়াশোনা করি, লেখাপড়া করি বা বাড়ির অন্যান্য কাজ করি বা সাঁতার কাটি, সাইকেল খেলি বা দৌড়াই বা ক্রিকেট খেলি, যে কিছুই করি না কেন, প্রত্যেকটা কাজের পেছনে দ্বি উপাদান তত্ত্ব আমাদের বর্তমান। অর্থাৎ জি ফ্যাক্টর এবং এস ফ্যাক্টর কম বেশি পরিমাণে থাকতে পারে কাজের পরিপ্রেক্ষিতে। হ্যাঁ, কাজের প্রকৃতি অনুযায়ী এই জি ফ্যাক্টর এবং এস ফ্যাক্টর পরিমাণে কম বেশি হয়ে থাকে। তো তার থিওরিটা একটা জার্নালে প্রকাশ পেয়েছিল। সেই জার্নালটার নাম ছিল বা পত্রিকায় প্রকাশ পেয়েছিল, সেই পত্রিকার নাম ছিল আমেরিকান জার্নাল অফ সাইকোলজি। আমেরিকান জার্নাল অফ সাইকোলজি, এটাকে ভালোভাবে মনে রাখবেন। এই আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড, এই শিরোনামে একটা প্রবন্ধে এটা প্রকাশ পেয়েছিল। কি না, এই শিরোনামটা কী ছিল তাহলে? জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড, এই শিরোনামে এই পত্রিকায় প্রকাশ পেয়েছিল, এই জার্নালে প্রকাশ পেয়েছিল। ওকে, 1904 সালে। তো তিনি এই যে 1904 সালে এই থিওরিটাকে, এই যে জি ফ্যাক্টর এবং এস ফ্যাক্টর, এটা দিয়েই তিনি ক্ষান্ত থাকেননি, চুপচাপ থেকে যাননি। হ্যাঁ, তো তিনি এই থিওরিকে আরও কিছু রিভাইজ করলেন, স্টাডি করে আরও কিছু পরবর্তীতে এটাকে সংস্কার সাধন করলেন। এটা 1920 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে এই থিওরির আরেকটু পরিবর্তন করলেন, যেটাকে পরিবর্তন করে আরেকটা উপাদানের তিনি নাম দিয়েছিলেন, সেটা হচ্ছে গ্রুপ ফ্যাক্টর। তো এই গ্রুপ ফ্যাক্টরের কথাও কিন্তু তিনি পরবর্তীতে স্বীকার করেছিলেন। ওকে, তিনি একটা বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন, একটা বিখ্যাত বই লিখেছিলেন, যেটার নাম ছিল অ্যাবিলিটিস অফ ম্যান। কি না, অ্যাবিলিটিস অফ ম্যান, পরীক্ষায় থাকতে পারে অ্যাবিলিটিস অফ ম্যান। এই গ্রন্থটির লেখক কে? তো আপনি বলবেন স্পিয়ারম্যান বা চার্লস স্পিয়ারম্যান। ওকে, তিনি 1925 সালে এই যে গ্রন্থটি, এই যে থিওরি রয়েছে, এই থিওরিটার জন্য একটা নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটাকে মনে রাখবেন। ওকে, তো তার এই টু ফ্যাক্টর থিওরি সম্পূর্ণভাবে গাণিতিক শাস্ত্রের উপর বা গাণিতিক যুক্তির উপর, হ্যাঁ, এটা প্রতিষ্ঠিত ছিল। তো আপনার পরীক্ষায় এরকমও থাকতেও পারে যে স্পিয়ারম্যানের যে থিওরিটা রয়েছে, সেই থিওরিটা কোন শাস্ত্রের উপর প্রতিষ্ঠিত। তো আপনি বলবেন গণিত শাস্ত্রের উপর বা গাণিতিক যুক্তির উপর প্রতিষ্ঠিত। ওকে, এইগুলো আপনাকে জানতে হবে। তাছাড়া তিনি র্যাঙ্ক ডিফারেন্সের কথা বললেন, র্যাঙ্ক, কোরিলেশন, কোএফিসিয়েন্ট, সহগতির সহগাঙ্কের কথা বললেন, টেট্রাড সমীকরণের কথা বললেন। এইগুলোকে আমরা ডিসকাস করব। চ্যানেলের সাথে যুক্ত থাকুন, ভিডিওর সাথে যুক্ত থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলেই ক্লিয়ার হবে।
আমরা যেটাকে বলছিলাম যে তিনি দুটো উপাদানের কথা বললেন, একটা হচ্ছে জি ফ্যাক্টর আর একটা হচ্ছে এস ফ্যাক্টর। কি বললেন? একটা জি ফ্যাক্টর আর একটা হচ্ছে এস ফ্যাক্টর। তো এই জি ফ্যাক্টর কি বা এস ফ্যাক্টর কি, এগুলোকে নিয়ে আমরা একটুখানি ডিসকাস করব। তো শেষ পর্যন্ত দেখবেন, বারবারই বলছি, কারণ ভিডিওগুলো আপনারা শেষ পর্যন্ত দেখছেন না, যার জন্য আপনাদের কাছে কনসেপ্টটাকে ক্লিয়ার হচ্ছে না। কনসেপ্ট ক্লিয়ার না হলে আপনাদের কাছে অজানা থেকে যাবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন না। তো স্পিয়ারম্যান বললেন জি ফ্যাক্টর বা জেনারেল ফ্যাক্টর বা সাধারণ উপাদান বা সাধারণ মানসিক উপাদান, এগুলো কি না, এগুলো মানুষ জন্মসূত্রে পেয়ে থাকে। এর বৈশিষ্ট্যগুলো দেখুন আগে। এর বৈশিষ্ট্যগুলো আমি আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি। জি ফ্যাক্টর এর বৈশিষ্ট্য, 1 নম্বর, এটা প্রত্যেকের মধ্যেই কম বেশি থাকে, প্রত্যেকের মধ্যেই থাকে এবং এটা কম বেশি থাকে, যার জন্য এটাকে বলা হয় সার্বজনীন উপাদান। সার্বজনীন উপাদান, জি ফ্যাক্টরকে বলা হয় সার্বজনীন উপাদান বা ইউনিভার্সাল ফ্যাক্টর বলতে পারেন। এটা ইনবর্ন অ্যাবিলিটি, এটা মানুষ জন্মসূত্রে পেয়ে থাকে, বংশগতি সূত্রে পেয়ে থাকে, হেরিডিটির কাছ থেকে পেয়ে থাকে। হ্যাঁ, যার জন্যে এইটাকে বলা হয় এটি স্থির। 2 নম্বরে বলা হচ্ছে এটা স্থির, এটা পরিবর্তন হয় না। আমি কিন্তু হেরিডিটি এবং এনভায়রনমেন্ট পড়াতে গিয়ে এটাও বলেছিলাম যে হেরিডিটি একটা স্থির ধারণা এবং এনভায়রনমেন্ট বা পরিবেশ এটা হচ্ছে একটা গতিশীল ধারণা। তো স্থির, যেহেতু হেরিডিটি থেকে যেগুলো পেয়েছি সেগুলো তো স্থিরই হবে, তাহলে কনস্ট্যান্ট, এগুলো কনস্ট্যান্ট, পরিবর্তন হয় না, এটা পরিবর্তন হয় না, নট চেঞ্জেবল। ওকে, তো এটার পরিবর্তন হয় না, এটা আমরা জন্ম মুহূর্তে পেয়ে থাকি, হেরিডিটির কাছ থেকে পেয়ে থাকি। 3 নম্বরে আমরা জানবো এটি জীবনের প্রতিটি কাজেই ব্যবহার হয়। জীবনের প্রত্যেকটা কাজে, এভরি অ্যাক্টিভিটি অফ লাইফ, প্রত্যেকটা কাজে এটা ইউজ হয়, ব্যবহার হয়। এই জি ফ্যাক্টর থিওরি প্রত্যেকটা কাজের পেছনে আপনি যাই কাজ করেন না কেন, সাধারণ মানসিক ক্ষমতা যদি না থাকে তাহলে কিন্তু কোনো কাজ সম্পূর্ণ হবে না, ভালো হবে না। সে আপনি ডাক্তার পড়েন, আপনি খেলাধুলা করেন বা সাহিত্য পড়েন বা ম্যাথামেটিক্সের অঙ্ক করেন, যে কিছুই করেন না কেন, প্রত্যেকটা কাজের পেছনে জি ফ্যাক্টর থাকবে বা সাধারণ মানসিক ক্ষমতা থাকবে। আর যে ব্যক্তির মধ্যে এই জি ফ্যাক্টর বা সাধারণ উপাদান বেশি থাকে তার জীবনে সাকসেস তত বেশি হয়। যা আরেকটা কথা, 4 নম্বর, যেটা হচ্ছে প্রশিক্ষণের দ্বারা এই ফ্যাক্টরকে প্রভাবিত করা যায় না। ডু নট এফেক্ট, এটাকে ইফেক্ট ফেলা যায় না, এটাকে বাড়ানো যায় না বা কমানো যায় না। প্রশিক্ষণের দ্বারা ট্রেনিং নিলাম তো জি ফ্যাক্টর বেড়ে যাবে, এরকমটা না। জি ফ্যাক্টর আমরা স্থির ধারণা, এটাকে পরিবর্তন করা যায় না, বাড়ানো যায় না বা কমানোও যায় না। ওকে, তো এটা একটা জিনিস জানতে হবে। তার ছাড়া আমি যেটাকে বলবো এস ফ্যাক্টর, এটা হচ্ছে স্পেসিফিক ফ্যাক্টর বা বিশেষ মানসিক ক্ষমতা। স্পেসিফিক ফ্যাক্টর, স্পেশাল না, স্পেসিফিক, বিশেষ মানসিক ক্ষমতা। এই উপাদান ব্যক্তি পরিবেশ থেকে অর্জন করে, এনভায়রনমেন্ট থেকে অর্জন করে। এটা লার্ন অ্যান্ড ইকুয়ার, অর্থাৎ শিক্ষার মাধ্যমে এটাকে অর্জন করে থাকে এনভায়রনমেন্ট থেকে। ওকে, তারপরে এটা এস ফ্যাক্টর পরিবর্তনশীল, অর্থাৎ চেঞ্জ হয়, এটা পরিবর্তন করা যায়, নেচার থেকে পাওয়া যায় পরিবর্তন, আপনার এনভায়রনমেন্ট থেকে পাওয়া যায়। যেটাকে আমি বলেছিলাম নেচার, এই এনভায়রনমেন্ট হচ্ছে নারচার আর এই হেরিডিটি হচ্ছে নেচার। হ্যাঁ, এইগুলো আপনাদেরকে আমি বলেছি, আপনারা ভালোভাবে ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখবেন, খাতায় নোট করবেন, তাহলেই হবে। তারপরে আমরা যেটাকে বলেছি 3 নম্বর, এস ফ্যাক্টর ব্যক্তির মধ্যে ভিন্ন পরিমাণে থাকে, একই পরিমাণে থাকে না। ধরেন আপনার কাছে এস ফ্যাক্টর অর্থাৎ বিশেষ মানসিক ক্ষমতা আপনার মধ্যে ভিন্ন পরিমাণে থাকতে পারে, অ্যামাউন্টে বেশি থাকতে পারে। আপনার কাছে হয়তো বেশি আছে, কারোর কাছে কম আছে, এই রকম হতে পারে। এই জন্যে এটাকে ট্রেনিংয়ের দ্বারা, প্রশিক্ষণের দ্বারা, অভিজ্ঞতার দ্বারা বাড়ানো যেতে পারে। হ্যাঁ, এটা যত ট্রেনিং নেবেন, যত এক্সপিরিয়েন্স হবে, তত বাড়বে। হ্যাঁ, এস ফ্যাক্টর, এইগুলোকে আরও ক্লিয়ার করব একটু পরে। দেখুন এখানে একটা চিত্র দেওয়া হয়েছে, মিডিলে লেখা আছে একটা জি, ক্যাপিটাল লেটারে দেখুন জি, এটা হচ্ছে জি ফ্যাক্টর। এবং চারদিকে আমি 4টা কাজ বা 4টা ওয়ার্কের কথা বলেছি, একটা এস 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 করে। আমি এইখানে দেখুন ক্রিকেট খেলা লিখেছি, এদিকে লিখেছি ম্যাথমেটিক্স, এখানে লিখেছি ডক্টর, এখানে লিখেছি লিটারেচার।
তো এখানে 4 রকমের কাজ আছে। 4 রকমের কাজের মধ্যে যার ধরুন ক্রিকেট খেলা, এই ক্রিকেটের তার স্পেসিফিক নলেজ, ক্রিকেটের ওপরে স্পেসিফিক নলেজ তার তো লাগবেই, এবং এখানে তার মধ্যে জেনারেল ফ্যাক্টর থাকতেই হবে। জি ফ্যাক্টর যত বেশি থাকবে, সাধারণ মানসিক ক্ষমতা আপনার সমস্ত কাজের মধ্যে, এভরি অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে, কম বেশি পরিমাণে থেকেই থাকে। অর্থাৎ জি ফ্যাক্টর প্রত্যেকটা কাজের সাথে ইনভলভ থাকে। হ্যাঁ, এখানে ক্রিকেট খেলা, এর সাথে তো ইনভলভ থাকতেই হবে। আর যে ব্যক্তির মধ্যে আমি বললাম যে জি ফ্যাক্টর বেশি থাকবে, তার জীবনে সাকসেস তত বেশি হবে। তো আপনি ক্রিকেট খেলছেন, হ্যাঁ, ক্রিকেট খেলার সাথে তার যদি জেনারেল নলেজ না থাকে, জেনারেল ফ্যাক্টর না থাকে তার মধ্যে, তাহলে কিন্তু সে ততটা ভালো হতে পারবে না। ওকে, তো এই প্রত্যেকটা কাজের পেছনে আমি এটাকে বোঝাতে চেয়েছিলাম। তারপরে আমরা জানবো এস ফ্যাক্টর বা স্পেসিফিক ফ্যাক্টর। স্পেসিফিক ফ্যাক্টর এটাকেও বলে দিলাম। ওকে, এরপরে আমরা সহগতি কি বা কি জিনিস, সহগতি কাকে বলে, এটাকে স্পিয়ারম্যান কিভাবে ব্যাখ্যা করলেন, এইগুলো আমরা স্পিয়ারম্যানের ভাষায় আমরা জানবো। প্রথমে জানবো আমরা সহগতি কি। দেখুন, আমি আপনাদেরকে সহজ ভাষায় বলছি। আমাদের চোখের সামনে ধরুন যে কোনো দুটো বস্তু নিই, হ্যাঁ, যে কোনো দুটো বস্তু বা যে কোনো দুটো বিষয়, এগুলোর মধ্যে আমরা সম্পর্ক দেখতে পাই। কিছু না কিছু সম্পর্ক রয়েছে। আর এই সম্পর্কটাকে, এই যে সম্পর্ক, কিছু না কিছু সম্পর্ক রয়েছে, হ্যাঁ, দুটো জিনিস, ধরুন এখানে বই খাতা, আপনার পড়াশোনা করছেন, আপনি রেজাল্ট কেমন হচ্ছে, এইগুলো দুটো জিনিস, আলাদা জিনিস। ধরুন আপনি খাবার খেলেন এবং আপনার শরীরের ওজনটা মাপলেন, হ্যাঁ, এইগুলোর মধ্যে কোনো না কোনো সম্পর্ক রয়েছে। যে কোনো দুটো ঘটনার মধ্যে, যে কোনো দুটো ইভেন্টের মধ্যে, যে কোনো দুটো অবজেক্টের মধ্যে বা সাবজেক্টের মধ্যে একটা কোরিলেশন আমরা দেখতে পাই, একটা সম্পর্ক দেখতে পাই। এটাকেই রাশিবিজ্ঞানের ভাষায় এই সম্পর্ক না বলে এটাকে বললেন তিনি সহগতি। কি বললেন? সহগতি, কোরিলেশন বললেন। আর আমি যে বললাম এই যে দুটা বিষয় বা দুটা বস্তু, এটাকে তিনি বিষয় বা বস্তু না বলে রাশিবিজ্ঞানে বলা হচ্ছে চল বা চলরাশি বলা হয়। হ্যাঁ, কি বললাম? চল। এই চল বা চলরাশি, ভ্যারিয়েবল বলা হয়। যাই হোক, এই যে সহগতি বা সম্পর্কের কথা বললাম, এটা কারোর মধ্যে খুব বেশি দেখতে পাই, আবার কারোর মধ্যে খুব কম দেখতে পাওয়া যায়, আবার কারোর মধ্যে জিরো দেখতে পাওয়া যায়, শূন্য দেখতে পাওয়া, মোটেই দেখতে পাওয়া যায় না। যাই হোক, এই ব্যাপারটাকে স্পিয়ারম্যান খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি তার এই সহগতিকে তিনি 3টি ভাগে ভাগ করলেন। একটা হচ্ছে ধনাত্মক সহগতি বা পজিটিভ কোরিলেশন, 2 নম্বর হচ্ছে ঋণাত্মক সহগতি বা নেগেটিভ কোরিলেশন, এবং 3 নম্বর হচ্ছে শূন্য সহগতি বা জিরো কোরিলেশন। এইগুলোকে একটু ভালোভাবে আপনাদেরকে জানতে হবে। এইগুলো কি না, ধনাত্মক সহগতি কি? এইটা দুটা চলের মধ্যে বা দুটা বিষয়ের মধ্যে, দুটা ঘটনার মধ্যে একটার পরিবর্তনের সাথে সাথে অন্যটারও সমান পরিমাণ, সেমভাবে পরিবর্তন হবে, আমরা লক্ষ্য করতে থাকি। যেমন ধরুন একটা ঘটনা যদি বাড়ে, তাহলে আরেকটা ঘটনা বাড়বে। একটা বিষয় বা একটা বস্তু যদি বাড়ে, তাহলে অন্য জিনিসটাও বাড়বে, বা একটা কমলে আরেকটা কমবে, সমান হবে। হ্যাঁ, ধরুন আপনার দুটো বিষয়ের কথা বলছি। আপনি ধরুন একটা পড়াশোনা, এটা একটা বিষয় বা একটা চল বা এটা একটা ঘটনা, এবং পড়াশোনা এবং একটা হচ্ছে পরীক্ষার রেজাল্ট, ধরুন দুটো চল। এখানে পড়াশোনা বেশি করলে, আপনি যদি পড়াশোনা বেশি করেন, তাহলে পরীক্ষার রেজাল্টের সাথে কি সম্পর্ক? একটা সম্পর্ক দেখতে পাওয়া যাবে। তাহলে পড়াশোনা বেশি করে পরীক্ষার রেজাল্টের নম্বর বেশি আসবে, তাহলে এটা একটা বেশি গেল। তাহলে এদিকে পড়াশোনাটা বাড়লো, রেজাল্টও বাড়লো, এটা একটা জিনিস। আবার পড়াশোনা কমলো তো রেজাল্টও কম হলো, এটা একটা জিনিস। তাহলে এই দুটো জিনিসের মধ্যে আমরা ধনাত্মক সহগতি দেখতে পেলাম। আবার ধরুন আপনি খাবার বেশি খেলেন, তো আপনার দেহের ওজন বেশি হচ্ছে, আবার খাবার কম খেলেন তো আপনার দেহের ওজন কমছে। এই দুটো জিনিসের মধ্যে আমরা কি দেখতে পেলাম? সহগতিটা কী রকম, সম্পর্কটা কেমন? ধনাত্মক সহগতি, এটাকে বলা হয় ধনাত্মক সহগতি। 2 নম্বর হচ্ছে ঋণাত্মক সহগতি বা নেগেটিভ কোরিলেশন। এই নেগেটিভ কোরিলেশনটা কি না, নেগেটিভ কোরিলেশন হচ্ছে তার উল্টোটা। ধরুন একটা জিনিস বাড়বে তো একটা জিনিস কমবে, আবার একটা জিনিস কমবে তো আর একটা জিনিস বাড়বে। এই ধরনের সহগতি বা এই ধরনের যে সম্পর্ক, তাকে বলা হয় ঋণাত্মক সহগতি বা ঋণাত্মক সম্পর্ক। এটাকে বলা হয় নেগেটিভ কোরিলেশন। যেমন আপনি যদি বাচ্চাদেরকে অতিরিক্ত শাসন করেন, তাহলে তার পড়াশোনার
প্রভাব, পড়াশোনায় তার খারাপ প্রভাব দেখতে পাই আমরা। ওকে, তো অতিরিক্ত শাসন এটা একটা বাড়লো, তো ওই দিকে একটা কমে গেল। হ্যাঁ, তো এই রকম করে আমরা কিন্তু নেগেটিভ কোরিলেশনের উদাহরণ বলতে পারি। আপনারা আমাকে কমেন্ট করে নেগেটিভ কোরিলেশনের আর একটা উদাহরণ আপনারা আমাকে জানান, শুধু বিষয় দুটোর মধ্যে জানান। আমি একটা বললাম যে বাচ্চাদের অতিরিক্ত শাসন করলেন, তো তাদের পড়াশোনায় খারাপ প্রভাব পড়লো, এটা একটা গেল। হ্যাঁ, তো আপনারা অন্য কিছু একটা উদাহরণ আমাকে কমেন্টে জানান, আমি তাহলে বুঝতে পারবো যে আপনারা প্রথম থেকেই শুনছিলেন বা দেখছিলেন। ওকে, এরপর আমরা 3 নম্বরটা দেখব যে শূন্য সহগতি বা জিরো কোরিলেশন। এটা কি না, আমরা দেখব যে দুটা চলের মধ্যে, দুটা বিষয়ের মধ্যে বা দুটা বিষয়ের বস্তুর মধ্যে বা ঘটনার মধ্যে আমরা যখন কোনো সম্পর্ক দেখতে পাই না। ধরুন যে কোনো দুটা ঘটনা, ধরুন আপনার আমের গাছে আম ধরেছে, হ্যাঁ, এবং আপনার পরীক্ষায় বা স্কুলে না যাওয়ার ব্যাপার। তাহলে একটা স্কুলে যাওয়া আর একটা গাছে আম ধরা, এই দুটোর মধ্যে কী সম্পর্ক আছে? কোনো সম্পর্ক কি আমরা দেখতে পাচ্ছি যে গাছে আম ধরেছে তো স্কুল যাব না বা স্কুল যাচ্ছি, এরকম কিছু ব্যাপার আছে কি? বা পরীক্ষা দিতে যাবো কি যাব না, এরকম কিছু ব্যাপার নেই। তাহলে এই যে দুটো ঘটনা, দুটো বিষয় বা দুটো বস্তু, এদের মধ্যে আমরা কি পেলাম? কোনো সম্পর্ক পেলাম না। কিন্তু আমি বলেছিলাম কোনো না কোনো সম্পর্ক রয়েছে। তাহলে এটার মধ্যেও কোনো না কোনো সম্পর্ক হচ্ছে, যেটা হচ্ছে শূন্য সম্পর্ক। যেটা কোনো সম্পর্ক দেখতে পাবো না, সেটার নাম দিয়ে দেবো আমরা শূন্য সম্পর্ক। এই রকম করে 3টা সম্পর্কের কথা, 3 ধরনের সহগতির কথা স্পিয়ারম্যান বললেন। তাহলে পরীক্ষায় থাকতে পারে স্পিয়ারম্যান কত ধরনের সহগতির কথা বলেছিলেন? তো 3 ধরনের সহগতির কথা বলেছিলেন। এই সহগতিগুলোকে তিনি কেন বললেন? এগুলো বললেন কেন? দেখুন, বললেন দুটো চলের মধ্যে সহগতির মান যত বেশি হবে, সহগতির মান যত বেশি হবে, সে ধনাত্মক বেশি হোক, ঋণাত্মক বেশি হোক বা শূন্য বেশি হোক, যত বেশি হবে তার মধ্যে সহগতির সহগাঙ্ক তত বেশি হবে। অ্যাকচুয়ালি এই সহগতির সহগাঙ্ক, এই যে সহগতির সহগাঙ্ক বললাম, হ্যাঁ, এইটা কি? এটাকে আমি বলছি এখন। তাছাড়া এই যে আরেকবার বলে রাখি যে এই যে সহগতির সহগাঙ্ক, এই সহগতির সহগাঙ্ককে তিনি ইংরেজি ছোট হাতের আর দ্বারা চিহ্নিত করলেন। হ্যাঁ, এটাকে মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট এই ছোট হাতের আর কথাটা। তো এটাকে সহগতি সহগাঙ্ককে তিনি ছোট হাতের আর অক্ষর দ্বারা তিনি চিহ্নিত করেছিলেন। তো এই যে সহগতি সহগাঙ্ক কিসের উপর ডিপেন্ড করবে? দেখুন, দুটি চলের মধ্যে জি ফ্যাক্টর যত বেশি হবে তাদের মধ্যে সহগতি সহগাঙ্ক তত বেশি হবে। স্পিয়ারম্যান এই সহগতি পরিমাপ করলেন এবং এটাকে সমীকরণ দ্বারা একটা প্রকাশ করে দেখালেন। তিনি এই সমীকরণটার নাম, একটা বিশেষ নাম দিয়েছিলেন, যেটাকে বলা হয় টেট্রাড সমীকরণ। হ্যাঁ, এবার আমরা জানবো টেট্রাড ইকুয়েশন বা টেট্রাড সমীকরণটা কি। তাহলে টেট্রাড সমীকরণটা কি বললাম না, তিনি সহগতিটাকে পরিমাপ করলেন যে কার মধ্যে কেমনভাবে সহগতিটা রয়েছে। এই সহগতি পরিমাপ করতে গিয়ে তিনি একটা সমীকরণের উপস্থাপন করলেন। এই সমীকরণটার নাম ছিল টেট্রাড সমীকরণ। এবার যদি বলা হয় যে টেট্রাড কি, তো আপনি বলবেন যে স্পিয়ারম্যান মানসিক ক্ষমতার সহগতির পরিমাপের জন্য একটা বিশেষ নিয়ম বা রুল তৈরি করেছিলেন, যার নাম ছিল টেট্রাড। আর এই টেট্রাডটাকে একটা সমীকরণ দ্বারা প্রতিষ্ঠা করলেন, যার নাম হলো টেট্রাড সমীকরণ। এই টেট্রাড সমীকরণটি আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। দেখুন, এখানে হচ্ছে কি, টেট্রাড সমীকরণটা হচ্ছে আর এ বি ইন্টু আর সি ডি ইজ ইকুয়াল টু আর এ ডি ইন্টু আর বি সি। এটা দুটো টেট্রাড, এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষ এবং ডান পক্ষে দুটো টেট্রাড দেওয়া আছে। এবং এই যে এ বি সি ডি এগুলো লেখা আছে নিচে, এইগুলো কি? এগুলো এক একটা ভ্যারিয়েবল, এগুলো এক একটা চল বা একটা বিষয় বা বস্তু বা ঘটনা আছে, এবং এগুলোর এক একটা মান আছে। ধরুন এ এর মান একটা থাকবে, বি এর মান থাকবে, সি এর মান, ডি এর মান, এরকম একটা মান দিয়ে দেন। ধরে নেন যে এ এর মান 2, বি এর মান 5, সি এর মান 3, ডি এর মান 6, এরকম ধরে নেন। ধরে আপনারা এখানে মানটাকে ইনপুট করুন, দেখবেন এই দুটো সমান হবে। হ্যাঁ, এই দুটোর মান সমান হবে। এইবার এটাকে সমীকরণ, এটা একটা সমীকরণ। এবার এই সমীকরণটাকে রাইট হ্যান্ড সাইডটাকে লেফটের দিকে নিয়ে চলে আসুন। ধরুন এদিকে তাহলে আর এ বি ইন্টু আর সি ডি মাইনাস আর এ ডি ইন্টু আর বি সি ইজ ইকুয়াল টু 0।
হ্যাঁ, এইদিকে নিয়ে চলে আসলেন, বাম দিকে নিয়ে চলে আসলেন, তাহলে এদিকে কী থাকবে, ইজিক্যাল টু 0 পড়ে থাকে। অর্থাৎ এই টেট্রাড দুটির অন্তরফল হবে 0 বা 0। তাহলে এই রকমও পরীক্ষায় থাকে যে টেট্রাড সমীকরণে এই দুটোর অন্তরফল কত হবে, তাহলে এর অন্তরফল হবে 0 বা 0। এইগুলো আপনাদেরকে ভালোভাবে জানতে হবে। ওকে, আচ্ছা, সবশেষে আপনাদেরকে একটা আমি মৌখিক প্রশ্ন দিচ্ছি, যেগুলো আপনাকে কমেন্টে জানাতে হবে। একটা এমসিকিউ দিচ্ছি, যেটা আপনাকে কমেন্টে জানাতে হবে যে দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন স্পিয়ারম্যান। এই দ্বি উপাদান তত্ত্বের বা 2 ফ্যাক্টর থিওরির অপর নাম কী ছিল? আমি ভিডিওতে বলেছি, হ্যাঁ, এবং লিখেও দেখিয়েছি। এটা আপনারা আর ওই দিক ফিরে দেখবেন না, আপনারা আমাকে কমেন্টে জানান কি হবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।